আমার বাসা ভাড়া হচ্ছে অ্যাকচুয়ালি 1,66,000 বাংলাদেশি টাকায় যদি বলি। পরিবারকে হয়তো পাবো, বাট বাবা কেয়ার করে দিনও পাবো না। হাত মুখটা ধুয়ে নেই। খুবই পছন্দের ফেস ওয়াশ হচ্ছে এটা, আমার খুবই ভালো লাগে। স্মাইল্ড, যে কোনো ওয়েদারে পারফেক্টলি যায়, মানে প্রচন্ড গরমেও এটা যেমন ভালো লাগে, আবার প্রচন্ড যখন ঠান্ডা পড়ে তখন স্কিনটাকে সুন্দরভাবে স্মুথ রাখে। মিথ্যা বলবো না, 22-23 বছর পর্যন্ত আমি জানতাম না স্কিনে কি কি ইউজ করা উচিত বা কি স্কিনের জন্য ভালো বা কি কি ইউজ করলে বেনিফিট হতে পারে। এই জন্য আমার স্কিনে অনেক প্রবলেম আছে, যেমন আমার মুখের যে ব্রনের দাগগুলো আগে খুঁটাতাম, আজকে তো বুঝতাম না এগুলো এমন। যাই হোক, ধীরে ধীরে জানতে পেরেছি, স্পেশালি 30 পর থেকে অ্যাকচুয়ালি আমি স্কিন কেয়ার সম্পর্কে ভালো জানতে পেরেছি। আর এখন তো আমি 38। পসিবল হলে একদম লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ফেস ওয়াশ করবেন, এন্ড তারপর একদম শেষে একটু ঠান্ডা পানির ছিটা দিয়ে দিবেন। এতে আমাদের পোর্স গুলো ওপেন হলেও ঠান্ডা পানির কারণে পোর্স গুলো আবার বন্ধ হয়ে যাবে। ভালোভাবে ফেসটাকে মুছে নিচ্ছি কিচেন টাওয়াল দিয়ে, তার রিজন হচ্ছে আমি একটা ফেস মাস্ক লাগাবো। প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার খুবই ফেভারিট ফ্রেশ কম্বুচা ফেশিয়াল ট্রিটমেন্ট এসেন্স। 1-2 ড্রপ নিয়ে আমি জাস্ট আমার ফেসে অ্যাপ্লাই করে ফেলবো। ওনার এসেন্স এভাবেই লাগাতে হয়, যে তুলা দিয়ে কটন প্যাডে নিয়ে লাগানো, ওইটা আমি অনেক ছোটবেলায় করতাম যখন প্রপার জানতাম না, বাট এটা হচ্ছে বেস্ট অপশন। প্রত্যেকটা স্কিন কেয়ার লেয়ারের মাঝে 30 সেকেন্ডের একটা গ্যাপ দিতে হয়। এই 30 সেকেন্ডে আমি তোমাদের দেখাই যে কি কি এসেছে শাহনাজ ওয়ার্ড্রোবে নতুন। সো এই যে শাড়িগুলো এসেছে ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এগুলো হচ্ছে আমার টিস্যু শাড়ি। এই টিস্যু শাড়িগুলো আমি এবার এনেছি। তোমরা এখানে একটা দেখতে পারবে, ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এখানে আমি শাড়িটা দেখিয়েছি, যে শাড়িটা আমি পরেছিলাম ব্লু কালারের। অ্যান্ড এটা টিস্যু শাড়ি, একদমই সি থ্রু না, বাট হালকা পাতলা, বাট দেখতে খুবই সুন্দর লাগে। পরলে তোমার শরীর দেখা যাবে একদমই এমন না, আর এটা ফুলে থাকে না, যেহেতু এটা কালার অনেকগুলো আছে। অ্যান্ড তোমরা চাইলে ফিউচারে আমরা অন্য কালারও আনতে পারবো, কারণ এগুলো প্রপার ডাই করা যায়, ডাই করে এগুলো সব কাস্টমাইজ করা যায়। সো ফিউচারে আমরা আরো আনতে পারবো, যেমন এটা রেড এর মধ্যে আছে। এটার পার্টটা কেমন ঝুলুর মুলুর, এখন খুলতে চাচ্ছি না। আবার এটার পার্ট দেখো প্রিটি, বুঝতে পারছো পার্ট। এটা আমার ফেভারিট। এই যে অসম্ভব সুন্দর প্রিটি পিঙ্ক কালার। অ্যান্ড পিঙ্কটা দেখেছো কেমন পিঙ্ক, এটা মানে আমি এটাকে খুব পশ পিঙ্ক বলা হয়, মানে আমি বলি এটা বড় লোকদের পিঙ্ক, ঠিক আছে? আমরা গরিবরা পরে এরকম বেবি ক্যাটক্যাটা পিঙ্ক, বাট বড় লোকরা এসব পরে। অ্যান্ড পার্টটা দেখো, এগুলো একদম রিজনেবল প্রাইসের শাড়ি। অ্যান্ড দেন লুক এট দ্য ওয়াট, কি সুন্দর। এটা লাইক, এটা অরেঞ্জ না, ইটস লাইক গোল্ডেন পিচ দুটোর মিক্স। ঠিক আছে, এটাও আছে, এই যে ব্লুটাও আছে। সো এই শাড়িগুলো থাকছে 8 তারিখের মেলাতে, যেটা হচ্ছে হোয়াইট চ্যাপেলে হতে যাচ্ছে কলিংউড হলে 3টা থেকে 10টা পর্যন্ত। ওখানে আমার সব শাড়ির উপরে আমি একটা সুপার ডুপার ডিসকাউন্ট দিয়ে দিব। ইন্ডিয়ান শাড়ি থাকবে, আর আমাদের বাংলাদেশি কিছু শাড়ি প্লাস জামা থাকবে, ঠিক আছে? বাট আমি যেহেতু অনেকদিন পরে মেলায় স্টল নিচ্ছি, আমি লাইক প্রপার একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব, যাতে লাইক আমার দোকানটা খালি হয়ে যায়, আমার ভাড়াটা আমি দিতে পারি, বাসা ভাড়াও। সেদিন একজন জিজ্ঞাসা করছিল আমার বাসা ভাড়া কত। আমার বাসা ভাড়া হচ্ছে অ্যাকচুয়ালি 1,66,000 বাংলাদেশি টাকায় যদি বলি। আই নো ইটস আ লট, অ্যাকচুয়ালি 1100 পাউন্ড। আর এটা হচ্ছে আমার ভাড়া প্লাস পানির বিল 25 পাউন্ড, মানে একসাথে দেওয়া হয়। আর আমার বাসাটা হচ্ছে এটা একটা রুম, দেন আরেকটা রুম যেখানে আমি মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, মানে মাঝে মাঝে না, যেখানে খাওয়া দাওয়া করি। বেসিক্যালি আমার 1 বেডরুম ফ্ল্যাট বলে এটাকে। আর আরেকটা রুমটা হচ্ছে ডাইনিং, ওটাকে বেডরুম হিসেবে কাউন্ট করা হয় না, ঠিক আছে? আর আমার কিচেন আলাদা, টয়লেট আলাদা, সবই আলাদা আলাদা, বাট ছোট ছোট সাইজের। অ্যান্ড দিস ইজ ওয়াই আই লাভ দিস ফ্ল্যাট, কারণ ইউজুয়ালি 1 বেডরুমের ফ্ল্যাট যেগুলো ইউকেতে পাওয়া যায়, ওগুলোতে দেখা যায় যে কিচেন অ্যান্ড ডাইনিং একসাথে হয়, বা মানে খুব অকওয়ার্ড ভাবে থাকে, সবকিছু ছোট ছোট হয় বা লাগানো থাকে। বাট আমার প্রত্যেকটা সেপারেট। হ্যাঁ, মানে আমার যদি গেস্ট আসে, সে আলাদা রুমে ঘুমাতে পারবে। আমি গেস্ট বলি না, আমার গেস্ট বলতে কেউই আসে না, আমার বাসায় শুধু আসে আমার পরিবারের মানুষজন। সত্যি কথা যেটা, আমি এসেন্স লাগিয়ে বসে আছি। তো এখন আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে রয়্যাল নেকটার অরিজিনাল ফেস মাস্ক। ঠিক, এটা রাতে লাগাতে হয়, বাট এটা আমার খুবই পছন্দ। একটু বেশি পরিমাণে আমি অ্যাপ্লাই করব। রয়্যাল পরিবারের সদস্যরা এটা ব্যবহার করে, যেটা নিয়ে ডেইলি মেইল আর সামথিংয়ে ইয়াও আসছিল। মানে এটা হচ্ছে একটা নিউজিল্যান্ডের ব্র্যান্ড, ঠিক আছে? ইটস নট বাংলাদেশি ব্র্যান্ড, বাট বাংলাদেশ এটা যারা আনে তাদের লিঙ্ক আমি দিয়ে দিব ক্যাপশনে।
একটা পেজেই পাওয়া যায় এটা, তারা এটা ডিস্ট্রিবিউটার। ব্লেন্ড একবারে করে ফেলবো না, জাস্ট আমার স্কিনে মিশিয়ে ফেলবো, কারণ এটা না টাইট হয়ে যাবে, আমার স্কিনটাকে টাইট করে ফেলবে। এটা রাতেই লাগাতে হয় টেকনিক্যালি, বাট এখন না রাতে আমার আর এনার্জি থাকে না, মানে কিচ্ছু যে করবো আমি কোনো এনার্জি পাই না। বিট এক্সপেন্সিভ, নট গোনা লাই, বাট এটা যে পরিমাণ কাজে দেয়, মানে এটা যে কতটা ভালো, অ্যান্ড তুমি ইনস্ট্যান্ট যে লিফটটা অ্যান্ড টাইটনেসটা ফিল করবা, এটা আর কোনো ফেস মাস্কে আমি ফিল করি নাই। পার্সেল আসবে, যেটা কিনা রিয়েল টাইম ট্র্যাকে দেখাচ্ছে যে আর মাত্র 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আসবে, মানে লিটারালি দেখাচ্ছে আমার বাসা থেকে 2 বিল্ডিং পরে সে ডেলিভারি দিচ্ছে, আমারটা হচ্ছে নেক্সট স্টপ। সো আমি এখন ভিডিওটা অফ করি, আমার পার্সেলটা আসলে আমি আবার ফেরত আসবো। ওকে, তো এই মাইকটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে। আমার মাইক ছিল, বাট আরেকটা অর্ডার দিলাম কারণ এটা পিঙ্ক, আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, এটাকে এখন চার্জে দিয়ে রাখতে হবে, একদম ভিডিও শেষে আমি দেখবো যে এটা কেমন কাজ করে। চলে এলাম ইফতার বানাতে। এখানে আমি পেঁয়াজুর জন্য প্রথমে নিয়েছি মসুরের ডাল, আর সেই সাথে তুর ডাল, যেটাকে খেসারির ডালও বলা হয়। আমার খেসারির ডাল নেই, এই জন্য তুর ডাল ব্যবহার করেছি। তো অল্প একটু পরিমাণে নিয়েছি এবং তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে না। এতে যেটা হবে, পেঁয়াজুটা না অনেক বেশি ক্রিস্পি হয় যদি এই যে তুর ডাল বা খেসারির ডাল ইউজ করি। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, মানে 4-5 টেবিল চামচ নিয়েছি। 10-15 মিনিট রেখে দিব এটাকে সোক করার জন্য, আর বাকিগুলোকে একটা বক্সে ভরে আমি সংরক্ষণ করব। এটা ফ্রিজে থাকলে অনেক দিন ভালো থাকবে। আর যাই হোক, এখানে আমি কাঁচা ছোলা নিয়েছিলাম, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1 রাতের মতো। হালকা স্প্রাউটও বের হয়েছে, পুরোপুরি স্প্রাউট বের হয়নি। এটা দিয়ে আমি খুবই ভালো হেলদি একটা সালাদ বানাবো। পেঁয়াজ, মরিচ, টমেটো, শসা, লবণ, সরিষার তেল দিলেই হয়, বাট আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি অ্যাভোকাডো, কারণ অ্যাভোকাডোটার মধ্যে গুড ফ্যাট আছে, আর এটা খুবই ভালো স্কিনের জন্য। পুরো সালাডটাই কিন্তু ভালো হেলথের জন্য, ইভেন অ্যাভোকাডোটা বাদ দিলে। এই যে 10-15 মিনিট পরে ডাল বাটাটা পানি একদম সোক করে নিয়েছে। এর মধ্যে আমি একদম সম পরিমাণ পেঁয়াজ দিব, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া দিয়ে আমি মাখিয়ে আবার এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ইফতার বানাতে চলে এসেছি। আজকে ইফতারে একদমই সহজভাবে সবকিছু রান্না বান্না করবো, ইজি ইফতার আর কি আজকে। এই যে এখানে পেঁয়াজুটা হচ্ছে, মানে রেডি হচ্ছে, এই ফাঁকে সব কাজ করে ফেলবো, একটু পরে ইফতার ভাজাটা আসলে শুরু করব আমি। সো এই যে মুঘালের আলু চপ, এটা আমি আসলে আগে কখনো ট্রাই করিনি, সো এটা আমি আজকে ট্রাই করব এয়ার ফ্রায়ারে। সেই সাথে মিনি সিঙ্গারা, এটাও এয়ার ফ্রায়ারে ট্রাই করব। এয়ার ফ্রায়ারে আমি সিঙ্গারা এবারে খেয়েছি, অনেক অনেক মজা। এটা তেলটা গরম হতে থাকুক আস্তে আস্তে। এয়ার ফ্রায়ারকে ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে বেকিং শিটস, এই যে এইভাবে। ট্রাস্ট মি গাইস, একটা এয়ার ফ্রায়ার কিনে দেখো লাইফটা কতটা ইজি হয়ে যায়। তিনটা করে দেখি, এটা আগে কখনো ট্রাই করা হয় নাই, এটা খুব সুন্দর, পিকনিকের জন্য পারফেক্ট, তাই না? আমার একটা এয়ার ফ্রায়ারের বুক আছে, যেখানে কিনা আমি মোটামুটি একটা আইডিয়া পাই। এখানে সিঙ্গারা, সমুচা এগুলো দেওয়া থাকে না, বাট সিমিলার জিনিস দেওয়া থাকে। অ্যাশ ব্রাউন 185-তে নেই, অ্যান্ড 14 মিনিট দিয়ে দেখি, তারপর বাকিটা দেখা যাক। পেঁয়াজটা ভেজে ফেলি। হয়ে গেছে এটা এখন। এটাকে এখন এই যে এখানে ফ্যান একটা চিহ্ন আছে, মানে এটা বাতাস ছাড়ছে, এন্ড এটা এখনো লক আছে। সো একটু পরে দুটো সাইন যখন বন্ধ হয়ে যাবে, তখন আমি এটা খুলে চেক করব যে কি অবস্থা। এই যে ফ্যানের আওয়াজও বন্ধ হয়ে গেল। It's looking good. It's looking really really good. চলো আমি তোমাদের দেখাই। এই যে দেখো, এখন টাচ করব না, বেশ গরম। এমনিতে যে এটা পুরোপুরি হেলদি তা না, বাট এটা তেলটা ইউজ করলাম না। ইমাজিন করো এগুলো ভাজতে কি পরিমাণ তেল লাগতো, চিন্তা করো। এটাকে আমি হালকা এভাবেই রেখে দিই, এখন টাচ করব না। এদিকে পেঁয়াজটা হচ্ছে আমার, সো দেখতেই পাচ্ছ তোমরা, পেঁয়াজটা হয়ে যাক। আমার স্টিল আমি এত অল্প পেঁয়াজু করেছি, তারপরেও আমার জন্য অনেক বেশি হয়ে গেছে পেঁয়াজু। সো ডেফিনেটলি আজকে তো শেষ করতে পারবো না। আর ইয়েস, দিস ইজ দ্য 3rd ডে অ্যান্ড আই এম স্টিল ইটিং চিকেন বিরিয়ানি। প্লিজ আমাকে জাজ করো না, আই লাভ চিকেন বিরিয়ানি। শেষ না হওয়া পর্যন্ত খাবো আর কি।
বন্ধ করে দেই এটা একদম। আমার প্রথম রোজার ব্লগে একজন বলেছে মগু মগু নাকি বাচ্চাদের খাবার। কে বলেছে তোমাদের? এটা সবাই খেতে পারবে। আমার আগের বাসায় ডিশ ওয়াশার ছিল, এই বাসায় নাই, কি করব। নেক্সট কোনো বড় বাসায় যদি জীবনে যাই তখন হয়তো ডিশ ওয়াশারটা রাখবো। এই বাসায় ডিশ ওয়াশার কেনার মানে কিনে রাখার জায়গা নাই। মনে হয় 2 গ্যালন পানি খেয়ে ফেলি, বাট পানি খাওয়া যাবে না। আমি সালাডটা আগে ট্রাই করবো। আই থিঙ্ক সল্ট লাগবে, এটাতে সল্টটা দেওয়া হয়নি কারণ সল্ট দিলে পানি উঠে যেত। বিরিয়ানিটা গরম করে নিয়ে এসেছি, খাবো একটু পরে। প্রত্যেক রোজায় ছোটবেলায় আব্বু এটা বানাতো, একটা আবেগ আমার জন্য। সে শুধু অ্যাভোকাডোটা দিত না আর কি, আর বলতো শিমুল খাও, অনেক ভালো, এটা শরীরের জন্য ভালো, মাসল হবে। এটা আসলে শরীরের জন্য অনেক ভালো, তোমরা ট্রাই করে দেখো। মজার ব্যাপার হচ্ছে এই সালাদে টমেটো দেওয়া। আর আমি যখন বাংলাদেশে ছিলাম, মানে আমার আব্বু যখন বেঁচে ছিল ছোটবেলায়, আমি টমেটো খেতাম না। আমাকে কি বলতো জানো? খেতাম না দেখে আমার আব্বু আমাকে টমেটো ছাড়া সালাদ বানিয়ে দিত। আমি মানে আমার আব্বু যত বছর বেঁচে ছিল, ইভেন লাইক কলেজ পর্যন্ত, মানে যত বছর আমার আব্বু বেঁচে ছিল অ্যাকচুয়ালি, আম্মাকে সে সালাদ বানিয়ে দিত। মানে আব্বুর দায়িত্বে ছিল সালাদ বানানো, কাটাকুটি সব সে করতো প্রায়, প্লাস সালাদটা তো সে অলওয়েজ করতো। আমার জন্য অলওয়েজ টমেটো ছাড়া সালাদ বানিয়ে দিত। আম্মু বলতো এইসব শেখাও, শ্বশুর বাড়ি গিয়ে কি করবে? আমার আব্বু বলতো শ্বশুর বাড়ি গিয়ে কি করবে মানে টমেটো ছাড়া সালাদ খাবে, সমস্যা কি? যেটা খায় না সেটা জোর করার কিছু নাই। হ্যাঁ, এখন হয়তো আমার আব্বু আম্মুই আমাকে সালাদ এই টমেটো খাওয়াটা শিখায় নাই বা হোয়াট এভার ইট ইজ, বাট একটা জিনিস আমি ছোট থেকেই দেখছি যে আমার আব্বু আমার ডিসিশনটাকে অলওয়েজ রেসপেক্ট করতো। ঠিক আছে, এটা হতে পারে একটা ছোট জিনিস, তাই না? যে আমি টমেটো খাই না সালাদে, এমন কোনো বিগ ডিল না। বাট পুরো বাসার মানুষের জন্য একরকম সালাদ, আর শুধু তার মেয়ের জন্য একরকম সালাদ বানাতো আমার আব্বু। দাওয়াত হোক, নর্মাল বাসার খাবার দাবার যেটাই হোক, আমার আম্মু খালি বলতো এই তোমার আব্বু তোমাকে। পরিবারের সাথে ছাড়া, অনেক বছর পরিবার ছাড়া ইফতার করতেছি। পরিবারকে হয়তো পাবো, বাট বাবাকে আর কোনোদিনও পাবো না। সত্যি কথা বলতে আমার আব্বু ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আম্মু সেদিনও বলতেছে, কালকেও বলতেছে আম্মু যে কতদিন আমাদের সাথে ইফতার করো না। আম্মুর সাথে হয়তো চাইলেই বছরও করতে পারি, সামনের বছরও করতে পারি, বাট বাবার সাথে তো কোনোদিনও করতে পারবো না। একটা কথা বলি, বাবা মা যতদিন আছে সেবা করো, যত্ন করো, কথা শোনো। সত্যি কথা যেটা, আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। অনেকের বাবা থাকে, বাট তারপরেও মেয়ের সাথে কানেকশনটা হয় না। আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার মা আল্লাহ দিলে এখনো বেঁচে আছেন, আমার মা এখন আমার বেস্ট ফ্রেন্ড। দোয়া রেখো আমার মার জন্য তোমরা। আমি পুরো আবেগে হয়ে গেছি। এটা একটু পরে খাই, একটা পেঁয়াজু খাই। পেঁয়াজুটা অনেক মজা হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে লাইক সফট সফট। রোজা রেখে এগুলো খাওয়া যায় না, আসলে কঠিন। তো পিচ্ছি, লাইক লিটারালি পয়সা সাইজের। সিঙ্গারা পারফেক্ট সিঙ্গারা। বাই দ্য ওয়ে, যে দুটো ফ্রোজেন আইটেম বেঙ্গলের, এটা কিন্তু আমি নিয়েছি মাছওয়ালা থেকে। মাছওয়ালাতে কিন্তু রোজার অনেক অনেক অফার চলছে। আমার বিট লবণ কই? বাংলাদেশি দেশি বিট লবণ। এটা একদম বাংলাদেশি সিঙ্গারা, মানে একদম বাংলাদেশি সিঙ্গারা টেস্ট, জাস্ট মিনি সাইজ। কেমন লাগে?
বাংলাদেশে আলুর চপ তো আমার মোস্ট ফেভারিট, বাট হ্যাঁ উপরে যে তেলের গ্লেজটা ওইটাই বেশি ভালো লাগে, ডিম আর তেলের। নাইস। আলুর চপটা অনেক মজা, অনেক মজা। প্রপার আলুর চপ দেখে মনে হচ্ছে না যে ফ্রিজ থেকে যেমন বের করেছিলাম তেমনই আসে হয়তো, বাট না, পারফেক্টলি কুকড, অনেক মজা। আমি এমনও বেশি মানে এয়ার ফ্রাই করি নাই যে ওপরে একদম শক্ত হয়ে যাবে, তাও না, একদম খুবই খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগতেছে। কারণ কেন খুশি হয়েছে জানো? কারণ ওদের একটা ডাল পুরি ছিল ফ্রোজেন, ওইটা আমি অনেক আগে এয়ার ফ্রাই করতে নিয়ে একদম শক্ত পাপড় বানায় ফেলছিলাম। আই থিঙ্ক ডাল পুরিটা তেলেই ভাজতে হবে এটার জন্য। আচ্ছা, আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করি, খুবই টায়ার লাগছে। কেন একবারে বসে খাওয়া হয় না, এখন মোবাইল টিপবো, খাওয়া দাওয়া করবো, যে একটা কল বাকি আছে ওগুলো দেখবো। সারাদিনে কথা বলা যত পসিবল হয় কম করি, ঠিক আছে, বেশি করি না। ডিনার আছে এই যে, মাটি ধোয়া শেষ হবে না সিরিয়াসলি। সো নতুন মাইক নিয়ে আসলাম। মজার ব্যাপার হচ্ছে আমার কাছে অলরেডি অন্য ব্র্যান্ডের মাইক আছে, ব্ল্যাকটা, বাট আমার এই পিঙ্কটা দেখে এত ভালো লাগছিল, সো আমি ভাবলাম যে পিঙ্কটা নিয়ে নেই। যদিও শাওনকে যখন জিজ্ঞাসা করছিলাম এটা কেমন, শাওন বলছিল যে তোর আগের মাইকের কী হয়েছে। বাই দ্য ওয়ে এটার দুটো মাইক আছে, মানে দুজন ইউজ করতে পারবে, আর একটা রিসিভার, অ্যান্ড ইটস পিঙ্ক অ্যান্ড কিউট। সো যাই হোক, আমি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে আবারও কালকের ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।